নমস্কার, আমি পূজা। মৃততি পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের শহরে সাহিত্যের রসদ, টাটা স্টিল কলকাতা লিটারেরি মিট 2024। বৃষ্টির বাধা পেরিয়ে বাড়ছে শীত, নামছে পারদ। আজ কলিঙ্গ সুপার কাপ ফাইনাল। সম্প্রতি এক চমকপ্রদ বিষয় সামনে আনলেন জাপানের একদল বিজ্ঞানী। তারা গাছেদের নিজেদের মধ্যে কথা বলার রিয়েল টাইম ফুটেজ প্রকাশ করেছেন নেচার কমিউনিকেশনস জার্নাল নামক এক গবেষণাপত্রে। জাপানি গবেষক দলটি জানিয়েছে, গাছের চারপাশে বায়ুবাহিত কম্পাউন্ড, যা কুয়াশার গন্ধের মতো ঘিরে থাকে, যা গাছকে আশেপাশে ঘনিয়ে আসা বিপদ থেকে সচেতন করে ক্যালসিয়াম সিগন্যালিংয়ের মাধ্যমে। সেই সংকেত ভিডিওয়ে রেকর্ডিং করে দেখিয়েছেন গবেষকরা। দেশের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু নির্মাণে এবার প্রকাশ্যে এলো এক বাঙালি কৃতির নাম। প্রায় 1,78,000 টন ইস্পাতে তৈরি 6 লেনের এত শক্তপোক্ত এই সমুদ্র সেতু, যা কিনা কোনো প্রাকৃতিক দুর্যোগেও অটল। তার ভিতের নকশা তৈরির অন্যতম কারিগর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্বর্ণ পদকজয়ী প্রাক্তন ছাত্র দীপঙ্কর চৌধুরী। বর্তমানে আইআইটি বম্বের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান দীপঙ্কর বাবু গবেষণা করেছেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, যা অটল সেতুর নির্মাণে প্রয়োগ করা হয়েছে। সালের পদ্ম সম্মান ঘোষণা করল কেন্দ্র। তালিকায় রয়েছেন একাধিক বাঙালি। পুরুলিয়ার পরিবেশ কর্মী দুখু মাঝিকে দেওয়া হবে পদ্মশ্রী সম্মান। তিনি সাইকেল করে গাছ লাগিয়ে বেড়ান। এই তালিকায় রয়েছেন বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার, কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল, মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর প্রমুখ। এবারে সারা দেশে মোট 34 জন পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তালিকায় রয়েছেন দেশের প্রথম মহিলা মাহুত পার্বতী বড়ুয়া, যশপুরের আদিবাসী কর্মী যোগেশ্বর যাদব আর ঝাড়খণ্ডের পরিবেশ কর্মী চামি মুর্মু। বছরভর অপেক্ষার পর কলকাতা বইমেলা যেমন বইপোকাদের মিলনক্ষেত্র, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাহিত্য সংস্কৃতিতে মগজের পুষ্টিকরণে টাটা স্টিল আয়োজিত কলকাতা লিটারেরি মিটের ভূমিকা রয়েছে অনেকখানি। এবারের এই লিটারেরি মিট 12 বর্ষে পা রাখল। গত 23 জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন মাননীয় রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোস। 5 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আলোচনা চক্রে উপস্থিত ছিলেন সাহিত্যে নোবেল প্রাপক আব্দুল রাজ্জাক গুরনা থেকে শুরু করে এদেশের শিশু সাহিত্যের অন্যতম পরিচায়িকা এস সুধা মূর্তি, অর্থনীতিবিদ রঘুরাম রাজন থেকে জনপ্রিয় গীতিকার অনুপম রায়। সকলেই তাদের বইয়ের আলোচনা প্রসঙ্গে সমৃদ্ধ করে তুললেন এবছরের এই লিটারেরি মিট। সাহিত্য সংস্কৃতির আঙিনায় বাঙালি সকলকে আপন করে নেয়। তাই এবারের 12তম টাটা স্টিল কলকাতা লিটারেরি মিটসের স্টেট অফ ফোকাস ছিল কেরালা। এর পাশাপাশি এই প্রথমবার কলকাতা লিটারেরি মিটসে আফ্রিকার সাহিত্য বিষয়ে বেশ কয়েকটি আলোচনা হয়, যেখানে অংশগ্রহণ করেছিলেন নোবেলজয়ী সাহিত্যিক আব্দুল রাজ্জাক গুরনা ও বুকার পুরস্কার জয়ী ট্যামান গ্যালগেট। প্রায় 100টির ওপর নানা বিষয়কেন্দ্রিক আলোচনায় আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আঞ্চলিক পরিসরের সাহিত্যিক সমালোচক, সাংবাদিক, অধ্যাপক, অভিনেতা, অভিনেত্রীরা অংশগ্রহণ করেছিলেন। দ্য বয় উইথ স্ট্রাইপ পাজামার মতো যুদ্ধ প্রেক্ষাপটে লেখা উপন্যাস থেকে এস সুধা মূর্তির জনপ্রিয় শিশু সাহিত্য, দলিত কবি তুকারাম থেকে এলজিবিটিকিউ সমাজের সাহিত্য নিবন্ধ ইত্যাদি নানান বিষয়ে আলোচিত হয়েছে এই লিটারেরি মিটসে। সাহিত্যের সাথে গান আর নাটক অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে।
তাই অনুপম রায়ের একক থেকে প্রখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শুভা মুদ্গালের পরিবেশনায় এবারের এই লিটফেস্টের সুরেলা রং লেগেছিল। সুদূর মুম্বাই থেকে প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা নাসিরুদ্দিন শাহ তার নাটক ইসমত আপকে নাম নিয়ে উপস্থিত ছিলেন এই শহরে। এর পাশাপাশি বাংলা নাটক মেফিস্টো মঞ্চস্থ হয় এবারের লিটারেরি মিটসে। খুব ভালো লাগছে এবছরও কেএলএমে এসে, এবং কেএলএম কিন্তু বাংলা সাহিত্যকে, বাংলা গান, বাংলা ছবি, বাংলা সাহিত্য তাকে একদম প্রথম আসনে রাখে। অনেকের অনেক অভিযোগ শুনেছি যে কেএলএম কেবলই ভারতের অন্যান্য ভাষা এবং পৃথিবীর অন্যান্য ভাষা নিয়ে কাজ করে, বাংলার বুকে বাংলা নিয়ে কাজ করে না। কিন্তু সেই অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা সেটা আমরা যারা এত বছর ধরে কেএলএমে অংশগ্রহণ করছি তারা জানি। কেএলএম বাংলা ভাষার কাজকে, যা যা কাজ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সবাইকে প্রথম সারিতে রেখে তাদের ওপর আলো ফেলার একটা চেষ্টা করে। সেই কারণে কেএলএমে প্রত্যেক বছর আসতে আমারও খুব ভালো লাগে। উল্লেখ্য, বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ কবি মাইকেল মধুসূদন দত্তের 200তম জন্মবার্ষিকী নিয়ে আলোচনা হয় এবারের লিটারারি মিটসে। সেই সঙ্গে আবোল তাবোলের শতবর্ষ, মতিনন্দী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও বাংলা সাহিত্য কেন্দ্রিক নানান বিষয়ে 12টির মতো আলোচনা সূচি ছিল এবারের লিটারারি মিটসে, জানালেন টাটা স্টিল কলকাতা লিটারারি মিটসের ডিরেক্টর মালবিকা ব্যানার্জি। জানি এই বছর আমাদের এই সময় বইমেলা হয়, আর সব বাংলা সাহিত্যিকদের প্রাধান্যটা they give that a lot more weightage, which is right, কারণ ওটা একটা খুবই বড় ইভেন্ট। ওটা তো আমাদের আতুর ঘর। তো আমি খুব খুশি হয়ে বলি এটা যে the Lit Meet is very always grateful, and we like to collaborate as a team with বইমেলা। তাই একটু কম বাংলা সেশন হয়েছে, তবুও 12টা আছে। It is more a celebration of literature, which it tells us to include and accept other people's views, which helps us understand different beliefs, and which when it is at its very best, যখন সাহিত্য সবচেয়ে ভালো একটা লেভেলে কাজ করে, it broadens our hearts and our intellects. ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আবার পারদপতন রাজ্যে। কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা কমল প্রায় 2 ডিগ্রি। কয়েকদিন আগে আকাশ মূলত মেঘলাই ছিল এবং বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টিও হয়েছিল। মেঘ কাটতেই আবার নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আগামী কয়েকদিন আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত শুকনো আবহাওয়া থাকবে বিভিন্ন জেলায়। কনকনে উত্তরে হাওয়া রাজ্যে ঢুকবে, ফলে আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। হাড় কাঁপানো শীতের দেখা না মিললেও কনকনে উত্তুরে হাওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কমের দিকে। তবে জানুয়ারির শেষে বদল আসতে পারে রাজ্যের আবহাওয়ায়। নতুন মাসের প্রথম দিন থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, ফলে আবার চড়বে তাপমাত্রার পারদ। শনিবার এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে শুক্রবার এবং শনিবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের নেই। আগামী 3 দিনেও তাপমাত্রার বিশেষ বদল দেখা যাবে না। তবে আলিপুর আবহাওয়া সূত্রে খবর, বুধবার অর্থাৎ 31শে জানুয়ারি থেকে আবার মেঘ জমবে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গের আকাশে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে রাজ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে ও সেই সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। আবহবিদেরা জানিয়েছেন ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় অঞ্চল থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছিল রাজ্যে, আর দক্ষিণে বঙ্গোপসাগরের দিক থেকে আসছিল জলীয় বাষ্প। তা ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিক জেলায়। তবে সেই পরিস্থিতি আপাতত বদলেছে। উত্তরে হাওয়া আবার দাপট দেখাতে শুরু করেছে।
দক্ষিণের জেলাগুলিতে তাই এই পারদপতন। তবে মাস ঘুরতে না ঘুরতে আবার জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত শুরু হতে পারে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF আয়োজিত সুপার কাপ শুরু হয়েছিল 2018 সালে। পূর্বতন ফেডারেশন কাপের এক নতুন সংস্করণ। এবছর এই কাপের স্পন্সর উড়িষ্যা সরকার এবং সেই অনুযায়ী এই কাপের নামকরণ হয়েছে কলিঙ্গ সুপার কাপ। আজ এই খবর প্রচারিত হওয়ার ঠিক একই সময় ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে এই বছরের ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচ উপভোগ করার ফাঁকে চলুন জেনে নিই 2024-এর কলিঙ্গ সুপার কাপের খুঁটিনাটি। গত 8 জানুয়ারি শুরু হয়েছিল এবছরের কলিঙ্গ সুপার কাপের খেলা। এবারের সব খেলাই হয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ইন্ডিয়ান সুপার লিগ ও আই লিগ খেলা ক্লাবগুলির মধ্যে পারফরমেন্সের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছিল 16টি ক্লাবকে। নকআউট বেসিসে পরস্পরের সাথে খেলে তারা। গত বুধবারের সেমিফাইনালে জামশেদপুর এফসিকে 2-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল এফসি উঠেছিল ফাইনালে। এর আগে 19 জানুয়ারি ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল এফসি হারায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে। বৃহস্পতিবার আরেক সেমিফাইনালে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে ওড়িশা এফসি ওঠে ফাইনালে। তাই আজকের ফাইনালে ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি হচ্ছে উড়িষ্যা এফসি। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে এবছরের কলিঙ্গ সুপার কাপ জয়ী ক্লাবের নাম। সুতরাং কথা না বাড়িয়ে চলুন বসে পড়া যাক বাঙালির প্রিয় ফুটবল খেলা দেখতে।